শুরু করে দিন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন আমাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশে রয়েছেন জনপ্রিয় কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা মহাশয়, আমাদের মিডিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য। যে কারণে প্রেস ক্লিপ 11th of এই মাসের 11 তারিখ আমি এবং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি আমরা উদয়পুরে যাই। সারা দেশ থেকে 428 জনের মতো নেতা কর্মীরা ওখানে সংগঠিত হয়েছিলেন। আমাদের চিন্তন শিবির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চিন্তন বৈঠক চলাকালীন আমি খবর পাই আমাদের রাজ্যে একটা পথ পরিবর্তন হয়েছে। গত 14 তারিখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাকে বাধ্য করেছেন পদত্যাগ করতে। ঘটনাটা জানার পর রাজ্যবাসীর মতো আমরাও একটু বুঝে উঠতে পারছিলাম না এমন কি পরিস্থিতি হলো, এমন কি গুরুতর অপরাধ উনি করলেন তাকে স্যাক করতে হয়েছে। মার্চ আমি একটা ভুল না বলে থাকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের রাজ্যে আসেন এবং ঢালাও প্রশংসা করেন বিপ্লব দেব, তার সরকার এবং সরকারের কাজকর্ম নিয়ে ভীষণভাবে প্রশংসা করে গেছে। এমনকি গুরুতর অপরাধ বিপ্লব দেব উনি করলেন তাকে আর্জেন্টলি দিল্লিতে ডেকে নিয়ে 14 তারিখ সোজা এসে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেছেন রাজভবনে তার পদত্যাগপত্র জমা দেওয়া আছে। আমাদের দলের তরফ থেকে মাননীয় প্রাক্তন বিধায়ক আশিস বাবু সাংবাদিক সম্মেলন করে বিজেপি দলের কাছে জানতে চেয়েছিলেন যে কোন পরিস্থিতিতে বিপ্লব দেবকে পদত্যাগ করতে হয়েছে। তার সদুত্তর এখনো আমরা ত্রিপুরাবাসী আমরা জানতে পারলাম। নানাভাবে তার ব্যাখ্যা দিয়ে চলেছেন, নানা ধরনের চিঠি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো সার্কুলেট হচ্ছে। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাই ভারতীয় জনতা পার্টির কাছে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই দুদিন আগে কোন একটি সমাবেশে যে সংগঠন দুর্বল হয়ে পড়ছিল, কাজে উনাকে সংগঠনের দায়িত্ব নিতে হচ্ছে এবং সেই কারণেই নাকি উনি পদত্যাগ পত্র
জমা দিয়েছে। আমরা বুঝতে পারছি না যে লোকটা সংগঠন চালাতে ব্যর্থ হয়েছে বিপ্লব দেবের কথা অনুসারে, এই ভদ্রলোক প্রশাসন কিভাবে চালাবে? প্রাক্তন বলছেন যে সংগঠন দুর্বল হয়ে পড়ছে। সংগঠন তো বর্তমান যিনি রয়েছেন ওনার হাতেই ছিল, ওনার থাকাকালীন সংগঠনটা দুর্বল হয়ে পড়েছে। যে ব্যক্তি সংগঠন শ্রী বিপ্লব কুমার দেব, অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কবে এটা 20th April 2018 ত্রিপুরা, শ্রী সঞ্জয় মিশ্র তার অ্যাড্রেস দিয়ে লিখছে is hereby engaged as OSD to the honorable chief minister Tripura with immediate effect. তারপর টার্মস এন্ড কন্ডিশন নির্মল অধিকারী, date 20th April 2018. Now that Biplab Deb is no more the chief minister, obviously Sanjay Mishra is no more the OSD. Then how come? এবং এখানে কি দেখছে যে নোটিফিকেশন আপনারা নিশ্চয়ই খবরের কাগজে দেখেছেন, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সিএম রেসিডেন্স অবলিক সিএম রেসিডেন্স থেকে এই ক্রাশ মেসেজটা পুলিশকে বলছে তুমি এটা সার্কুলেট করে দাও। জাস্ট গো থ্রু ইট এভরি ওয়ার্ড। আমার প্রশ্ন হচ্ছে, how come the Chief Secretary, the Director General of Police, is entertaining this illegal request or order? DSP-রা স্বাভাবিকভাবে they are in a ridiculous position, একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওনাদেরকে বলতে হচ্ছে, কারণ ডিএম এবং এসপি প্রোটোকলে কভার করে না বিপ্লবদেরকে হেলিপ্যাডে রিসিভ করা, দাবি করতে হচ্ছে। কালকে দেখলাম বর্তমান এবং প্রাক্তনের মধ্যে একটা ফারাক, দুজনেই জোর দেখতে নেমেছে। প্রাক্তনের সাথে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার প্রেজেন্ট ছিল, বর্তমানের সাথে ওনার পিএসও এবং যারা পিএসএর বন্ধুরা ওরা ক্যাশ কাপ করেন ওনার সাথে ছিল। তাহলে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার আর আদার পুলিশ অফিসার কিভাবে প্রাক্তনের সঙ্গে ছিল গতকাল জল যখন দেখতে গেছে? আমাদের দাবি থাকবে Director General of Police এর কাছে to immediately withdraw all illegal security coverage that is being awarded to a mere MLA. He is not the leader of the opposition also. বর্তমান যিনি লিডার অফ দ্য অপোজিশন ক্যাবিনেট র্যাঙ্কের সমতুল্য, he is also not enjoying the same privileges that the ex is a mere MLA is getting from on behalf of the law. কি বলতে চাইছি? উনি সোমনাকে বলছেন, ধনপুরকে বলছেন, অনেকে ভেবেছিল যে আমি রেজিগনেশনের পর আমি দিল্লি কেটে পড়বো না, আমি থাকবো 2023 দ্বিগুণ শক্তি নিয়ে। আমি কে বলছি ত্রিপুরাবাসী তোমাকে এরকম ভাবে এত সহজে তুমি দিল্লি উড়ে যাবে? ত্রিপুরাবাসী কিন্তু সেটা হতে দেবে না। চেয়ারে বসে যে মাত্রায় পাপ করেছেন, যে মাত্রায় এই চেয়ারটাকে অবমাননা করেছেন, এই চেয়ারটাকে ডিগ্রেড করেছেন, দুর্নীতি করেছেন, দুর্নীতিকে মদত দিয়েছেন, ত্রিপুরাবাসী আপনাকে সহজে এত তাড়াতাড়ি
যেতে দেবে না। Each and every illegal things that we have done under the capacity of the Chief Minister will be looked into the near future, and the appropriate action will be taken in that aspect. So don't ever think that you will flee the state as per your whims and wishes. আমরা ছেড়ে কথা বলছি, রাজ্যের মানুষ আপনাকে অন্য জায়গায় দেখতে চায়। আমাদের দাবি থাকবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এই কটা দিন 14 তারিখ রেজিগনেশন দেওয়ার পর, till the swearing of the swearing এর পর, not resignation, after the swearing of the next chief minister, মানিক বাবু যবে swearing in করেছেন তারপর থেকে বিপ্লব দেব was no longer chief minister. In spite of that, the security coverage, গাড়ি ঘোড়া, তেল, জনগণের ট্যাক্স, আমাদের টাকা উনিও ব্যবহার করছেন। ডাইরেক্টর জেনারেল পুলিশের কাছে আমার অনুরোধ থাকবে উনার থেকে যেন সেই টাকা আদায় করা হয় এই কটা দিনে, and immediately to stop illegal undue privileges that he is prevailing. হেলিকপ্টার চলে বেড়াচ্ছে, হেলিকপ্টার অন্য কেউ সুযোগ পাচ্ছে। Who is it to call? কলেজ চলছে, কলেজ চলাকালীন ক্লাস বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করা হয়ে যখন আছে আন্ডার হোয়াট ক্যাপাসিটি? তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে প্রশাসন কিভাবে ত্বরান্বিত করবেন, এটাই ত্রিপুরা রাজ্যের জনগণের জিজ্ঞাসা। নাকি শাক দিয়ে মাছ ঘাটা করছে? যেই গুরুতর অপরাধ উনি করেছে তার ফিরিস্তি, যে পাপ উনি করে গেছে তার ফিরিস্তি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আমরা জানতে চাইছি। আমি 14 তারিখ আমি 18 তারিখ আমি বিকেলবেলা ফ্লাইটে আসি, 3:35 ডিপার্চার কলকাতাতে। আমি আগরতলা এসে দেখলাম, আমি যখন আমার লাগেজ গুলো নিয়ে বেরিয়েছি আমার গাড়িটা খুঁজে পাচ্ছি না, দেখলাম 10-12টা গাড়ি দাঁড়ানো। আমি আমার যে পিএস ওনাকে জিজ্ঞেস করলাম এই গাড়িগুলো আমার জিপিসি কোথাও গেছেন? ও না স্যার, আমাদের প্রাক্তন হেলিকপ্টার করে ভর করে গেছেন, তো গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়ানো। এবং প্রচন্ড ইনকনভিনিয়েন্স প্যাসেঞ্জারদের হচ্ছিল। 12টা গাড়ি যে সমস্ত জায়গা দিয়ে ডিপার্চার, এক লাইনে দাঁড়িয়েছিল 12খানা গাড়ি। তো স্বাভাবিক আমাদের সাধারণ যাত্রীদের দারুণ অসুবিধা হচ্ছিল নিজের গাড়ি খুঁজে পাওয়া। তারপর যে ঘটনাগুলো আমি দেখছি, যে একটা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যের বর্তমানে রাখা হচ্ছে। আসল মুখ্যমন্ত্রীকে জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তনের এখনো প্রাক্তন জাস্ট একজন রিয়েল একজন বিধায়ক হয়েছে, যে কোনো একজন সাধারণ বিধায়কের মতন যিনি প্রাক্তন উনি একজন বিধায়ক পাচ্ছেন। তো প্রাক্তনের জন্য যে সুযোগ সুবিধাগুলো মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, যে সিকিউরিটি কাভারেজ মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, সেগুলো এখনো পেয়ে যাচ্ছে। অন্য বিধায়করা কেন পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর আবাসন এখনো প্রাক্তনের দখল কেন? কদিন হলো উনি যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন তখন যিনি প্রাক্তন হয়েছিলেন উনি কদিনের মধ্যে আবাসনটা ছেড়ে দিয়েছিলেন নিশ্চয় জানা আছে।
যে 14 তারিখ ডেজিগনেশন দেওয়ার পর আজকে 20 তারিখ, 6 দিন এখনো চিফ মিনিস্টার আবাসনটা উনি দখল করে রেখেছে। এখন জনগণের ট্যাক্সের টাকা উনি যেটা প্রাপ্য না সেই সিকিউরিটি কাভারেজ নিয়ে এখন সাধারণ বিধায়ক হিসেবে উনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। He is enjoying all powers and facilities as that of the chief minister which he is not entitled to. এই প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে যার বিন্দুমাত্র কাণ্ড নেই, যার বিন্দুমাত্র লজ্জা নেই, এই প্রেস মিটের মাধ্যমে তাকে বলার চেষ্টা করছি যে তুমি এন্টাইটেলড না, এই সিকিউরিটি কাভারেজ নিয়ে তুমি ঘোরাঘুরি করা তোমার এন্টাইটেলমেন্টের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী আবাসনে এতদিন থাকা তোমার এন্টাইটেলমেন্টে পড়ে না। জিনিসটা আমাকে অবাক করেছে। এরা প্রাইভেট সেক্রেটারি, উনি ডিএমদের এবং এসপিদের ক্র্যাশ মেসেজ পাঠাচ্ছেন থ্রু পুলিশ, availing the facility of police headquarters, যে উনি আজকে কমলপুর যাবেন, ওনার সমস্ত মুভমেন্ট, সিকিউরিটি, সমস্ত কিছু জন্য ডিএম এবং এসপিরা look after করেন। ইজি এন্টাইটেলড টু ডু। ওখানে লেখা হয়েছে ওএসডি, সঞ্জয় মিশ্রা না বললে কলেজ, হি ইজ নট দ্য ওএসডি, হি ইজ নট দ্য ওএসডি। কারণ উনি সঞ্জয় মিশ্রকে বিপ্লব দেব অনেস্ট রিকোয়েস্ট ওনাকে ওএসডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে হি ইজ ট্রাইং টু মেনে নিতে পারছে না মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়াকে, এবং হি ইজ ট্রাইং টু রান এ প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমানকে ডাউনগ্রেড দেখানোর উদ্দেশ্যে নেই এই জিনিসগুলো করা হচ্ছে। আমি বর্তমানকেও বলবো যে অন্যায়, ব্যভিচার, অবমাননা এই চিফ মিনিস্টারের চেয়ারের সঙ্গে করা হয়েছে, আপনি আশা করি সেটা অন্তত রক্ষা করে চলবেন, এবং যে ইনলিগাল ভাবে সে বাড়ি দখল থেকে শুরু করে তার পুলিশ এসকর্ট কভারেজ যেগুলো যে অন্যায়ভাবে সে এভেল করছে সেইগুলো অবিলম্বে বন্ধ করুন। আদারওয়াইজ you too will be treated, or you too will be a prototype of the former chief minister. আমরা শিল্প আপনাকে দেখতে চাই না। বর্তমানের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ব্যাপারে উনি যেন যথাযথভাবে যারা সিকিউরিটি কাভারেজ পাওয়া বর্তমান চিঠি লিখেছে, ডাক্তার যেমন পুলিশ, আই এম হ্যাপি, উই আর হ্যাপি, যাবার কোনো কনফার্ট দরকার নেই। আমার সিকিউরিটি কাভারেজ এত লম্বা চড়ার আমার এই 10-12টা গাড়ি নিয়ে ঘুরতে আমি চাই না। মিনিমাম সিকিউরিটি কাভারেজ যেন আমাকে প্রদান করা হয়। ইউ নো হোয়াট, আমি জানি হয়তো আপনি ইনডাইরেক্টলি একটা বার্তা দিতে চাইছেন। বোকা এবং প্রাণ এবং ক্ষমতা লোভী যারা, তাদেরকে এই ইনডাইরেক্ট ভাবে বলার কোনো দরকার নেই।
ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দিন যে ফরমানের সিকিউরিটি কভারেজ, যে গাড়ি ঘোড়া জনগণের ট্যাক্সের টাকায় জিনিস ঘুরে বেড়াচ্ছেন সেটা যেন কার্টেল করা হয়। ওকে ইনডাইরেক্ট আপনি আপনারটা কমিয়ে ওকে ইনডাইরেক্টলি বার্তা দেওয়ার কোনো মানে হয় না, বেলা যাওয়ার কোনো লজ্জা নেই। তাহলে পরিষ্কার ভাবে এর থেকে জিনিসগুলো কেড়ে নিতে হবে। He does not have any sense of his own, and immediately if he has got minimum self-ego, self-respect, he should immediately vacate the chief minister's residence which he is illegally occupying. ত্রিপুরা জনগণ জানতে চায় কি এরকম অপরাধ উনি করলেন যাতে তাকে ডেকে নিয়ে সেট করা হলো এবং এয়ারপোর্ট থেকে ইনস্ট্রাকশন হলো তুমি এয়ারপোর্ট থেকে সোজা গিয়ে রেজিগনেশন টেন্ডার করবে। যদি বিজেপির পক্ষ থেকে কোনো কিছু না বলা হয়, ধরে নেব হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 3-4-5 পৃষ্ঠার একটা চিঠি ঘুরে বেড়াচ্ছে, ওটাই বোধ হয়, ওই সমস্ত কারণেই বোধ হয় ওনাকে স্যাক করা হয়েছে। It is what I have to say. এখন আশিস বাবু আরেকটা ইস্যুতে আশিস বাবু কথা বলবেন। থ্যাংক ইউ। 8ই মার্চ 2022-এ অমিত শাহজি আগরতলায় এসে মাননীয় বিপ্লব কি কারণে ওনাকে হঠাৎ করে ডেকে নিয়ে যে রবীন্দ্রভবনের একটা নার্সের একটা অনুষ্ঠান ছিল, যে জায়গাতে বলেছিলেন কি দৃষ্টিকলা মুখ্যমন্ত্রী চাই কিনা, তো ওই সভা থেকে ওনাকে ডেকে নিয়ে গেছেন, গিয়ে তাকে বাধ্য করেছে তুমি ইমিডিয়েটলি তোমার এই অপরাধ, সে অপরাধ করে তাকে জানতে চাইছে, ওনারা বলুন, নয়তো আমাদের ধরে নিতে হবে যে চিঠি যে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে বিকজ অফ দ্যাট রিজন। সফর সঙ্গী হবেন বলে কোনো উল্লেখ নেই। আজকে উনি কমলপুর যাচ্ছেন, এই মুহূর্তে প্রশান্ত বাবু কিছু আলোচনা ফোন করে জানান, এই মুহূর্তে হেলিপ্যাডের ডিএম, এসপি, এসডিএম, এসডিপিও সবাই হেলিপ্যাডে রয়েছে। উত্তরটা কি, কাউন্টার উত্তরটা কি, মানে যদি আপনারা বিজেপি নেতাদের প্রশ্ন করেন বলবে আমাদের রতন বাবু এবং মনোজ বাবু গেছে, তো ডিএম এসপি তো স্বাভাবিক বসে থাকতেই পারে। মেসেজ যেটা বিপ্লব দেব পাঠিয়েছেন, বিধায়ক বিপ্লব দেব ইলিগাল ভাবে যে মেসেজটা পাঠিয়েছেন পুলিশের মাধ্যমে যে ডিএম এবং এসপিদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, ওই মেসেজে কোথাও উল্লেখ নেই যে মনোজ কান্তি দেব মাননীয় মন্ত্রী, রতনলাল নাথ মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। তো টোটাল অর্ডার টোটাল এই যে চিঠিটা ওনার বাড়ি থেকে যেটা পাঠানো হলো পুলিশের কাছে ওয়ার্ডের হিসেবে, টাস্ক ফোর্স হিসেবে এটা প্রদান করার জন্য, দ্যাট ইটসেলফ ইজ লিগাল। এবং কস্ট তার জন্য আমরা দাবি করলাম যে কস্ট ধার্য করা হোক। বর্তমান দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অব্দি যত সমস্ত কিছু তার ওনার জন্য সিকিউরিটি ব্যবস্থা হোক, হেলিকপ্টার ভাড়া হোক, ইলিগাল ভাবে যেগুলো সুবিধা ভোগ হচ্ছে, এই সমস্ত গুলোর খরচ যেন ধার্য করা হয় এবং ফার্দার যেন এই সমস্ত থেকে বিরত থাকে, তার জন্য বর্তমানে দৃষ্টি আকর্ষণ করেছি, মুখ্য সচিব এবং ডাইরেক্টর জেনারেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি। রাজ্যপাল তো আর কি আমরা হাতি করছি আমাদের দেশের টাকা,
অসুস্থতার কারণে উনি কারোর সঙ্গে দেখা করেন না, খোঁজ খবরও রাখেন না। তো ওনাকে আমাদের জনগণের 100 টাকায় ওনাকে আমরা লালন পালন করছি, চিকিৎসার সুব্যবস্থা প্রদান করছি। উনি গুড ফর নাথিং, ওনাকে বলে লাভ। রাজ্যবাসীর কাছে তো আমরা খোলাসা করলাম জিনিসগুলো। বুদ্ধিমান, রাজনৈতিক সচেতন, এটা বিবেচনা করতে হবে। ভারতীয় জনতা পার্টির মতো নেই সুমতি সম্পন্ন লোকরা রয়েছে, চাপ সৃষ্টি করুন যে হ্যাঁ সুদীপ বাবুরা যারা এই কথাগুলো বলছেন, খবরের কাগজে লেখালেখি বলছেন, ঘটে না, এগুলো কেন প্রদান করা হবে? সুদীপবাবু, যে দাবিগুলো করলেন তার জন্য কি কোনো চূড়ান্ত সময়সীমা আপনারা ধার্য করবেন? তারপর কোনো পরবর্তী এভরিথিং হ্যাজ এ লিমিট অফ এভরিথিং হ্যাজ এ লিমিট। যিনি এই লিগ্যাল প্রটোকলের মধ্যে পড়ে না, তারপরও সে পড়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই আমাদের সাংবাদিক সম্মেলনের কনটেক্সটটা ওনার কাছে পৌঁছবে, প্রশাসনের কাছে পৌঁছবে, পুলিশের কাছে পৌঁছবে। এই সমস্ত টোটালি তো ইলিগ্যালিটি। এই ইলিগ্যালিটি যদি রিমুভ না হয়, তো obviously the owners will lie with the government machinery who are allowing all these illegal things to happen in the state of Tripura. এই এসপি কি আপনারা কি রাজ্যপালের কাছে কি কোনো ডেপুটেশন বা কিছু দেখে প্ল্যানিং আছে? না, রাজ্যপাল এখন কিছু দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। উনি অসুস্থ, উনি না বিশ্রাম নিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, লেকিন ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল সুদীপবাবু, কালকে দেখা গেছে মিমি মজুমদার নিয়ে আপনি কি বলবেন? এটা তো এদের মানসিকতার বহিঃপ্রকাশ না। প্রতিনিধি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, আরেকজন মহিলা ওনার পা ধুয়ে দিচ্ছে ফটো সেশনের পর, ইট স্পিক্স লো অফ দেয়ার মেন্টালিটি। এই ব্যাপারে আমি কি বলবো? যত কম মানে যে সঙ্গে ঘর করেছি বললে আমার যাবে। আপনাদের এই দাবিটি স্টেট বিজেপি কমিটি না সেন্ট্রাল বিজেপি কমিটি? বিজেপি সেন্ট্রাল কমিটি যদি স্টেট কমিটি না দিতে পারে, সেন্ট্রাল কমিটি কন্ডিশন আমরা বললাম যেগুলো কেউ কেউ তো দিক যে অপরাধটুকু এরকম কি অপরাধ করলেন, নিশ্চয়ই একটা গুরুতর অপরাধ করেছে। তাহলে এরা যদি না বলেন তাহলে ধরে নেব হোয়াটসঅ্যাপে যে চিঠিটা আমাদের কাছেও ঘোরাঘুরি করছে, প্রত্যেকের মোবাইল টু মোবাইল, হোয়াটসঅ্যাপ ঘোরাঘুরি করছে, এই ভিত্তিতেই ওনাকে স্যাক করা হয়েছে, খাতা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। গতকালকের বর্ষণে রাজধানী আগরতলাবাসী প্রচন্ড দুর্ভোগের সম্মুখীন। অধিকাংশ শহরবাসী তারা শুধু নাকালই হন, এই জলমগ্ন আগরতলা শহরে ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে বর্ষা হলে জল দাঁড়িয়ে পড়ে, এটা নতুন কোনো বিষয় নয়, এটা আগরতলা শহরে যারা বসবাসকারী তাদের পূর্ব অভিজ্ঞতা আছে এবং এটা খুব প্রত্যাশিত যে যখন যে সরকার থাকে এই সরকার এই বিষয়টাতে নজর দেবে এবং তার সমাধানের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। 2018 সালে যখন সরকার পরিবর্তন হয়, ঠিক বর্ষার জলমগ্ন অবস্থায় বর্তমান সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওনার নির্বাচনী কেন্দ্র বনমালীপুর, সারা শহর যেখানে যেখানে জল দাঁড়িয়েছে সেই অঞ্চলে উনি জনগণের সম্মুখে দাঁড়িয়ে
তা পরিদর্শন করেন এবং উনি 18 সালে এই জলমগ্ন পরিস্থিতি থেকে শহরকে বা শহরবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য যে কথাগুলি বলেছেন, আমি একটা খবর কাগজ করেছি, আমি এটা আপনাদের সামনে বলছি। এই সিজনে তো মানে বেশি একটা কিছু করতে পারবো না, কিন্তু আগামী বর্ষাতে যাতে বনমালীপুরের মানুষেরা, আগরতলার মানুষেরা এই জল থেকে মুক্তি পেতে পারে, এই বিষয়ে সরকার বক্তব্য করে। 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল, সবকিছুর সঙ্গে আগরতলা শহরেও এই জলমগ্ন বা জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নতি হবে, এটাই মানুষ চাইছিল এবং যথাযথভাবে সরকারের মুখ হিসাবে বা মুখ্যমন্ত্রী হিসাবে উনি এই পদক্ষেপের কথা সেখানে দাঁড়িয়ে মানুষকে আশ্বস্ত করে বলেছিলেন। তারপরে অনেকটা সময় কেটেছে এবং দেখা যাচ্ছে যে 2020 সালে 15ই আগস্ট আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী উনি আবার শহরবাসী জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে যখন কমান্ড কন্ট্রোল সেন্টার এর একটা অনুষ্ঠানে গিয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন, আজকে বনমালীপুর বা আগরতলার প্রায় 90% এই বর্ষার জলের কারণে দুঃখী হতেন। তারা যে মুক্তি পেয়েছে তার একটা বড় কারণ হচ্ছে কমান্ড কন্ট্রোল সেন্টার। উইদিন মিনিট ডিপার্টমেন্টকে নির্দেশ করা হয় যে এই জায়গাতে জল জমেছে, এই জায়গাতে বৃষ্টি হয়েছে, এই জায়গাতে পাম্প লাগাতে হবে, এইভাবে জল নিষ্কাশনী ব্যবস্থা ইমপ্রুভ করবে। মানে 90% নিষ্কাশনী ব্যবস্থার যে উন্নতি তার সুফল আগরতলাবাসী আগস্ট মাস 2020 সালে তারা পেতে শুরু করেছে। আজকে 2022 সালে আমরা মে মাসে গতকালকের যে নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আশাবাদী ছিলাম যে আগরতলা শহর স্মার্ট সিটি হয়েছে। যারা এই স্মার্ট সিটির উন্নয়ন নিয়ে নানাভাবে জনসম্মুখে তার সুফলের কথা এতদিন বলেছে, এই স্মার্ট সিটির পরিকল্পিত যে সমস্ত কার্য সম্পাদন করা হয়েছে, ধরে নেওয়া গেছে যে আর হয়তো শহরবাসীকে বানভাসী অবস্থায় থাকতে হবে, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং জলমগ্ন আগরতলার এই ছবিটা ভেসে আসবে। আজকে সমস্ত জায়গাতে গতকাল সুদীপবাবু সহ আমরা আগরতলা শহরের আনাচে বহু জায়গায় গেছি, যদিও রাজ্যের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আগরতলা কর্পোরেশনের মেয়র, ছোটকুটি নেতারা সব জায়গায় ঘুরে বেরিয়েছে এবং এই জলের উপর দিয়ে হেঁটে ফটো সেশন করেছে এবং বলেছে, কারণ যে কথাটা গর্ব করে বলেছিলেন যে স্মার্ট সিটির সুফল এই শহরের মানুষ পাচ্ছে এবং আগামী দিনগুলিতে যে সরকার, নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য 23-এর লড়াই হবে, স্মার্ট সিটি হবে তার একটা পাওয়া। কিন্তু গতকালকে দেখলাম ঠিক উল্টোটা, বাম আমলে নাকি ভুল পরিকল্পনা ছিল। এই ভুল পরিকল্পনা রূপায়িত হওয়ার কারণে আগরতলা শহর জলমগ্ন হয়েছে। ভয়ে যদি নেই আমি যে বাম আমলের পরিকল্পনা ভুল হয়েছিল এবং এই ভুলটা সংশোধন করার দায়িত্ব তো আর বামফ্রন্টকে দেওয়া হয়নি। এই রাজ্যের মানুষ পরিবর্তন করে বিজেপি সরকারকে দিয়েছিল। বিজেপি সরকার প্রায় 50 মাস অতিক্রম করে এখন যদি বামফ্রন্টের ঘাড়ে বসে চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চান, শহরবাসীকে আবারও তাদের দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে এই শহরের যে নগ্ন চিত্র যেটা উঠে এসেছে,
হাজার কোটি টাকার স্মার্ট সিটি প্রকল্পে যে অর্থ ব্যয় হয়েছে তার পেছনে কারা কারা এই পরিকল্পনা রূপায়ণের কাজ করেছে? কারণ এই সরকারের যারা দায়িত্বে আছেন তারাই তো বলেছে যে ভারত সরকার কিছু করতে পারে, আমরা করে দেখিয়েছি। তাহলে এই পরিকল্পনার অর্থ ব্যয় এটা নিয়ে তো তদন্ত হওয়া উচিত। যারা দায়িত্বে ছিলেন অফিসার থেকে শুরু করে এখানে নির্বাচিত প্রতিনিধিরা এবং নগর উন্নয়ন দপ্তরের মুখ্যমন্ত্রী তো এক সময় দায়িত্বে ছিলেন, আজকে কেন এই স্মার্ট সিটির অর্থ ব্যয় নিয়ে একটা তদন্ত হবে না? এই অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় ত্রুটি, কি কারণে? দেখা যাচ্ছে যে সর্বকালীন রেকর্ড গতকালকের বর্ষায় শহরের সমস্ত এলাকায় আজকে জলমগ্ন চিত্র উঠে এসেছে। বিভিন্ন মিডিয়াতে যে ছবি বেরিয়ে এসছে আজ থেকে ৫-৭ বছর আগে সেই সমস্ত অঞ্চলে কিন্তু জল দাঁড়াতো না, সেই সমস্ত অঞ্চলগুলি কিন্তু অনেকটা মুক্ত ছিল। আজকে এত কাজ করার পর, স্মার্ট সিটির এত উন্নয়নের পর দেখা গেল কালকে এই প্লাবনে একদিক থেকে যেমন জল নিষ্কাশনী ব্যবস্থার বেহাল চিত্র উঠে এসেছে, ট্রাফিক ব্যবস্থার নগ্ন চিত্র উঠে এসেছে। সারা শহর জুড়ে কোন ট্রাফিক কন্ট্রোল ছিল না। এটা কি সরকার চলছে, কি প্রশাসন চলছে? ক্ষমতার অদল বদল হবে, মুখ্যমন্ত্রীর অদল বদল হতে পারে, নতুন দায়িত্ব পাবেন। কালকে তো সদল বলে যারা প্রাক্তন, যারা নতুন দায়িত্ব পেয়েছেন সবাই রাস্তায় নেমেছেন। তারা জামা কাপড় ভিজিয়ে মানুষকে কি বোঝাতে চাইছে? মানুষ কি চাইছে? মানুষ তো ফটো সেশন চাইছে না, মানুষ চাইছে সত্যিকার অর্থে তার একটা সুরাহা হোক, বন্যায় যেন বানভাসী হতে না হয়, মানুষকে যেন তার বিষয় সম্পত্তি সেটার জন্য ক্ষতি স্বীকার করতে না হয়। এত কাজ করার পরেও যখন দিনের পর দিন মানুষের দুর্দশা বেড়ে চলেছে, তার মানে দুর্নীতির আশ্রয় নিয়েছে স্মার্ট সিটি। যে স্মার্ট সিটির পরিকল্পনা নিয়ে বারে বারে আমরা করার চেষ্টা করেছি যে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হোক, কারণ এই প্ল্যানিংটা হবে বর্ষার কত জল অ্যাকুমুলেট হয় তার একটা 10-15 বছরের প্রিভিয়াস রেকর্ড নিতে হবে, এবং আগামী দিনে ভবিষ্যতে 10-15-25 বছরে কি পরিমাণ জল অ্যাকুমুলেট হবে এবং তার যে ড্রেনেজ সিস্টেম সেটার উপরে হলে অর্থ ব্যয়। যখন যেখানে যে কোনো ভাবে যে খুশি মতো মর্জিমতি, এবং আমরা দেখেছি যে আগরতলা শহরের একটা উন্মাদ অফিসারের হাতে আজকে কর্পোরেশনের দায়িত্ব করেছে, যে যখন খুশি যা খুশি করে বেড়াচ্ছে, তাকে বলার কেউ নেই, তার কাজ সম্পর্কে খোঁজ খবর দেওয়ার মতো জনপ্রতিনিধিদের কোনো এখতিয়ারই আমার নজরে আসছে। এবং সাধারণ মানুষ শুধু দুর্ভোগই নয়, সাধারণ মানুষ এখন তার মর্যাদার প্রশ্নে তাদের যে কথা বলার যে অধিকার, সেই অধিকারকেও খর্বমুক্ত করছে। আমরা বলবো যে অবিলম্বে এই জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নয়নের জন্য সাধারণ মানুষকে তার দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা পরিকল্পনা মাফিক কাজ শুরু করা উচিত। এক জায়গা থেকে জলটাকে শিফট করে বা ডাইভার্ট করে আরেক জায়গায় নিয়ে জলমগ্ন করা, এটা কোনো পরিকল্পনা নয়, এটা উন্নয়ন নয়। আজকে বনমালীপুরের মানুষ তারা যেমন ভুগছে, সারা শহরের মানুষও ভুগছে। যারা শুধু বনমালীপুরের উন্নয়নটাকে গুরুত্ব দিয়ে শহরটাকে বঞ্চিত করেছে, আজকে এক যুগে আগরতলা কর্পোরেশনের এলাকাগুলির উন্নয়নের জন্য আগরতলা কর্পোরেশন সঠিক পদক্ষেপ গ্রহণ করুক, পরিকল্পনা গ্রহণ করুক, নয়তো শহরবাসী তাদেরকে দায়ী করুক। এমন একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি আজকে ঘটতে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে হাওড়া নদীর জল ব্যাকফ্লো করছে। আরে হাওড়া নদীর জল ব্যাকফ্লো তো আজকে নতুন করেনি, আমিও ছিলাম মিউনিসিপ্যালিটিতে, ডাইভারশন ক্যানেল আমাদের তৎকালীন কাউন্সিলর যারাই সেটাকে
নির্মিত হয়েছিল। আজকে বলুন, যিনি কর্পোরেশনের মেয়র, উনি একজন সাধারণ তখন কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকা অবস্থায় রামনগরের কয়েকটা জায়গায়, কয়েকটা রাস্তায় জলমগ্ন হতো। আজকে সমগ্র রামনগর জলমগ্ন হয়ে যাচ্ছে। এটা উন্নয়ন না, এটা উন্নয়ন বিমুখতা? এই উন্নয়ন বিমুখতা আজকে রোধ করার জন্য আমরা রাস্তায় নামবো। যদি না সঠিক পরিকল্পনার মাধ্যমে এই অর্থ বাস্তবায়ন করা হয়। কেন্দ্রীয় অর্থ আসছে আর তার লুটে ফুটে নেওয়া, শহরের মানুষকে ভুল দিয়ে, শহরের মানুষকে ওই কাটাছেঁড়া বিভিন্ন পদ্ধতিতে পুরনো কাজগুলিকে তারা নতুন রূপে সেখানে সজ্জিত করে এই অর্থ যেভাবে আজকে লোপাট করা হচ্ছে তার একটা তদন্ত হওয়া উচিত। স্মার্ট সিটি নিয়ে যে অর্থ ব্যয় হয়েছে, আজকে 1000 কোটি টাকা দিয়েও আগরতলা শহরে এই বানবাসী অবস্থা, এটার কোনো পরিবর্তন মানুষ লক্ষ্য করছে না, তার তদন্ত হওয়া উচিত। ধন্যবাদ। আমাদের এই দুটো অ্যাসপেক্টে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.